যারা আমাদের ছাত্ররা আছেন এখানে, যখনই আপনাকে নিয়ে চর্চা হবে, যখনই আপনাকে নিয়ে আলোচনা হবে, যখনই দেখবেন আপনার প্রোগ্রামকে আটকানোর জন্য এই মাইক বন্ধ হ্যান্ডার এইসব ভঙ্গি চুমকি হবে, আপনি নিশ্চিত থাকবেন আপনি সঠিক পথে আছেন। যারা এই সমাজে থেকে সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে, তাদের গায়ে জ্বালা লাগছে, সেই জন্য আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আপনার রাস্তা সঠিক হচ্ছে, নানা বাধা বিপত্তিকে উপেক্ষা করে আজকে তাদের তৃতীয় বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীটা উদযাপনের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমি সর্বপ্রথম স্মরণ করব আমাদের এই ছাত্র ইউনিট তৈরি করার যিনি প্রধান কারিগর ছিলেন, আমাদের মধ্যে নাই, রাষ্ট্র তার ষড়যন্ত্রের শিকারে ষড়যন্ত্রতে আমাদের কাছে বেড়ে দিয়েছে। আমাদের সকলের ভালোবাসার পাত্র ছিলেন আনিসকে, অর্থাৎ আনিস খানকে আমি এই মঞ্চ থেকে স্মরণ করছি। আমি আরো এই মঞ্চ থেকে স্মরণ করছি কিছুদিন পূর্বে সমাজের জন্য ঠিক আনিসের মতোই অন্যায় দেখে চুপ থাকতে পারেনি, প্রতিবাদ করেছিল। আরজিকর মেডিকেল কলেজে যেভাবে সিন্ডিকেটরা কন্ট্রোল করেছিল, সেটার হাত থেকে রোগী পরিষেবা থেকে শুরু করে ওটির মধ্যে যে মৎস্য যে সমস্ত অন্যায় হতো, ডুপ্লিকেট মেডিসিন থেকে শুরু করে যত রকম অন্যায় হতো, তার প্রতিবাদ করতে গিয়ে আমরা আমাদের কারো মেয়ে, কারো দিদি, কারো বোনকে আমরা হারিয়েছি। আমাদের সকলেরই ডক্টর যিনি ছিলেন এবং সমাজ গড়ার কারিগর বলে মনে করি একটা পার্ট অফ আওয়ার সোসাইটি ডক্টরকে, তো তিনি অর্থাৎ সেই তিলোত্তমাকে আমরা, দিদিকে আমরা আমাদের মন থেকে স্মরণ করছি। দেখুন, আমি সময় স্বল্প, আমার আগে যারা বক্তব্য দিয়েছেন ম্যাক্সিমাম মাস্টার সাহেব এবং রাজনৈতিকভাবে তারা অনেক বেশি। কুতুব ভাই ছাত্র ইউনিয়ন করে এসেছেন, দীর্ঘদিনের লড়াই একদম ছাত্র ইউনিয়ন করেছিলেন। আমার বড় ভাইরা ক্লাসমেট ছিলেন, সেই সুবাদে কুতুব ভাইদেরকে দেখতাম দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের রাজনীতিবিদ। আমাদের মাহিদা তো মাস্টারদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, সরকারের এই চাকরি চুরি করতে তাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেটা দেখিয়েছে। আর আমাদের তাপস বাবু তো 40 বছর অভিজ্ঞতা, আর মাস্টার সাহেবের তো যতটাই ব্যাখ্যা করবেন ততটাই কম হবে, কারণ তার যে এক্সপিরিয়েন্স সেই নিয়ে আপনাদেরকে বলেছি। আমি আশা করব যে কথাগুলো বলেছি আপনারা সেগুলোকে নিশ্চিতভাবে গ্রহণ করেছেন এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। যদি বাস্তব জীবনে প্রয়োগ না করে তাহলে এবং হাজার দিন কনভেনশন হবে, হাজার দিন প্রোগ্রাম হবে, অনেক আলোচনা হবে, কিছু লাভ হবে না। লক্ষ্য আমাদের কি করতে হবে? বাস্তবে প্রয়োগ করতে হবে। তাই আমিও দুটি করে কথা বলবো। সর্বপ্রথম আমি বলবো শিক্ষা ব্যবস্থা নিয়ে। আজকে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় চলে গেছে আপনারা বলুন। একটা সময় ছিল অনার্স কে পাবে না পাবে এত কম্পিটিশন। রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ফরেনারদের জন্য কিছু সিট রিজার্ভ থাকতো। ওই সিট স্বাভাবিকভাবে অনার্সে না চান্স পেলে ফরেনাররা ওই সিটকে বুক করলে ওই সিট ডোনেশন দিয়ে নিত। আর আজকে ডেটে দেখুন, হাতে তো সব কিছু সবার গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, সেখানে গিয়ে সার্চ করুন যে আজকে একাধিকবার নোটিশ করছে একাধিক কলেজ ইউনিভার্সিটি লেভেলে থেকে যে আবার সিট খালি আছে, ভর্তির বিজ্ঞপ্তি দিচ্ছে। আমাদের পড়ার মানটা কোথায় যাচ্ছে এবং এত অনীহা কেন? অনীহার কারণ হচ্ছে রাজ্য সরকার, অনীহার কারণ হচ্ছে সিস্টেম। কারণ দেখছে কিভাবে হাজার দিন, 1200 দিন, 850 দিন শিক্ষিত ছেলেরা রাস্তায় বসে আন্দোলন করছে, চাকরি নাই, মেধা বিক্রি হচ্ছে, মেধা চুরি হয়ে যাচ্ছে, অবৈধ পন্থাতে মেধাকে কিনে নিচ্ছে। সেই জন্য ছেলেরা আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার মানসিকতা হারাচ্ছে। এটাতে লাভ লস কি আছে? সরকার পক্ষ লাভ আছে, আমরা যারা প্রতিবাদী আমরা দেখছি এটা লস আছে। কারণ দেখুন, আপনি সরকারি চাকরি পাবেন কি পাবেন না তার থেকে বড় কথা, আপনি আমি যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি, সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে পারি, শিক্ষা মানে বিদ্যালয় শিক্ষার সাথে সাথে ইউনিভার্সিটি কলেজের সাথে সাথে সামাজিক শিক্ষাও কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। না হলে কি হবে জানেন?
আপনি দেখবেন এরকম অনেক শিক্ষিত পাওয়া যায়, যে সমস্ত শিক্ষিতকে আমি ধিক্কার জানাই। হয়তো একটা টোটো চলতেছে বা অটো চলতেছে, ড্রাইভারকে আমি মাস্টার্স করেছি বা আমি একটা চাকরি করছি, দুই দোকানে সম্বোধন করে কথা বলে, সে ড্রাইভার, টোটো ড্রাইভার বা অটো ড্রাইভার বা রিক্সা চালক, কিন্তু আপনি সম্বোধন করে চলে। হয়তো রিক্সা চালকের কাছে, টোটো ড্রাইভারের কাছে আপনার ডিগ্রি নাই, কিন্তু সামাজিক ডিগ্রিটা তার কাছে আছে, তার সামাজিক শিক্ষা থাকার জন্য সে আপনি সম্বোধন করছে। আর ওই তার কাছে ইউনিভার্সিটি ডিগ্রি আছে, কিন্তু সামাজিক শিক্ষার অভাবের ফলে এটা হচ্ছে। তাই আমি অনুরোধ যে দুটো শিক্ষা লাগে, সামাজিক এবং সাথে সাথে আমরা যে পুঁথিগত বিদ্যা অর্জন করছি, ঠিকটা বলছি না? আজকে মানুষ এত অনিয়া হচ্ছে কেন? এই পরিকাঠামোকে আমাদের ধ্বংস করা হচ্ছে। এটা সুকৌশলে হচ্ছে। এটা ভাববেন না যে অস্বাভাবিক কিছুটা স্বাভাবিক। এরা ভেবে চিন্তে এটাকে ধ্বংস করছে, জন্যই যত এটাকে ধ্বংস করতে পারবো ততই কি হবে, এদের যে লক্ষ্যে এরা এগিয়ে যেতে পারবে। এদের লক্ষ্যটা কি? প্রশ্নবিহীন সমাজ ব্যবস্থা, কোনো প্রশ্ন থাকবে না, সব যে হুজুরের ইয়েসম্যান থাকবে। কিন্তু সংবিধান আমাদের কি দিয়েছে? যে পাওয়ারটা দিয়েছে, দেশের সাধারণ একটা ভোটার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাইকে উত্তর দিতে হবে কেউ যদি এর মধ্যে অনৈতিক কাজ করে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আপনার পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত, সেশন কোর্টের জজ পর্যন্ত, যেই হোক না কেন, সংবিধানে এত ক্ষমতা পেয়েছে, সে যদি ভুল পদক্ষেপ নেয় তাকে জবাব দিতে হবে। তো এটাই, যাতে না এটা অধ্যয়ন করে, এটা নিয়ে চর্চা করে, এটা নিয়ে না ভাবে, চেতনা না আসে, তার মধ্যে বোধ না জন্মায়, সেই জন্যই শুরুতেই অঙ্কুরই বিনষ্ট করা হচ্ছে। কারণ যে আপনাদের থেকে শিক্ষা থেকে এদেরকে সরিয়ে রাখা হবে। এখন দেখতে পাচ্ছেন কি, যতটুকু দেখতে পাচ্ছি এখন ইউনিভার্সিটি লেভেলের ছেলে মেয়েরা কলেজে আছেন বলে বলছি, কিন্তু একটু দেখলে দেখা যাবে 2015-16 অর্থবর্ষে বা শিক্ষাবর্ষে কত ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আর 23-24 শিক্ষাবর্ষে আপনারা দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কত, দেখবেন কয়েক লাখ দফা। কিন্তু বলছে এখন পপুলেশন বেড়ে যাচ্ছে। আমাদের জনসংখ্যার অনুপাতে আমরা কত র্যাঙ্কে আছি? হ্যাঁ, আমরা প্রথম, চীনকে পার করে গেছি। এখন আমরা পৃথিবীর 1 নাম্বার। শুধু জনসংখ্যাই নয়, যেটা আমাদের কাছে আছে পৃথিবীর আর কোনো দেশের কাছে নাই, সেটা হচ্ছে ইউথ। আপনারা সারা ভারতবর্ষে আপনাদের মতো ছেলে প্রায় 60 কোটি আছে, পৃথিবীর আর কোনো দেশে নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই 60 কোটিকে ঠিকঠাক ভাবে ব্যবহার করা হচ্ছে না, ঠিক এদেরকে স্টেজ দেওয়া হচ্ছে না, ঠিক সিঁড়ি দেওয়া হচ্ছে না। যদি এর 60 কোটিকে সিঁড়ি ঠিকঠাক দিত, চাঁদেও আমার তেরঙ্গা পতাকা থাকতো এবং সুমেরু কুমুদ যেখানেই যাবেন পৃথিবীর যে কোনো প্রান্তে তেরঙ্গা পতাকা থাকতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এদেরকে কি করে রেখেছে? কাউকে ধর্মের নামে, কাউকে বর্ণের নামে, কাউকে জাতের নামে, কাউকে মাযহাবের নামে বিভিন্ন ভাবে ভাগ করে কেন রাখা হয়েছে? এজন্যই যে প্রশ্ন না এরা তুলতে পারে। আর যদি বাচ্চারা প্রশ্ন তুলে এত ভাগ করে রেখেছে, ওদের একজনের উপরে যখন লোক মারবে অন্যজন চুপ থাকবে। এদের লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া। ধ্বংস করে কি করবে? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে আসার কারণ কি? এতে উদ্দেশ্যটাই যে এতদিন পর্যন্ত আমরা এখন আছে মৌলিক অধিকারের মধ্যে শিক্ষার অধিকার। তো এটাকে এরা কি করতে চাইছে? এখন এটা পাবলিক গুড। যদি আমি আপনার কমার্শিয়াল মাইন্ডে বলি, ভাষায় বলি, এটা পাবলিক গুড। এটাকে এরা কি করতে চাইছে? প্রাইভেট গুড। অর্থাৎ এখন আমরা শিক্ষাটাকে টাকা দিয়ে শিক্ষকদের কিনতে হচ্ছে না। কিছু কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি রমরমা। কিন্তু এটা পুরোপুরি ভাবে যার অর্থ আছে সে ডিগ্রি পাবে, অর্থাৎ সে পড়াশোনা করতে পারবে, এত কোর্সবি হ্যান ত্যান। কিন্তু এখন সরকারি ভাবে আমরা যারা পড়াশোনা করছি, এই আমাদের আলিয়াদের ছেলেরা আছে, বলুন একটা সেমিস্টার চলছে আমাদের আলিয়াতে, তো সেমিস্টার আমাদের কত 300 400 500 600 এখন তো বেড়ে দিচ্ছে, এগুলোর জন্য আন্দোলন আমাদেরকে করতে হবে। তো স্বল্প, কিন্তু ওটাই যখন আপনাকে
প্রাইভেট রুটসে নিয়ে ট্রান্সফার করার চেষ্টা করছে, আপনার সেমিস্টার পিছু 10,000 5,000 8,000 একটা অ্যামাউন্ট দিয়ে দেবে। তখন কি হবে? পুঁজিপতিদের ছেলেরা তারাই পড়াশোনা করবে, যার মাসিক ইনকাম মাস গেলে বিলো 7,000, সে কৃষক, সে তার ছেলেকে পড়াতে পারবে না। আবার সেই বৈষম্য তৈরি হবে, আবার প্রশ্ন করার লোক কমে যাবে। যখন প্রশ্ন করার লোক বাড়বে, এরা চাপে থাকবে। তো এরাই শিক্ষা প্রতিষ্ঠানটাকে টার্গেট করছে। আমাদের ছাত্রদের উদ্দেশ্যে বলবো, আজকে এই স্টুডেন্ট ফান্ডের যে সমস্ত বিভিন্ন স্তরের যারা উপস্থিত হয়েছেন, আপনাদের বলবো, আপনাদের কাজ সংগঠন বাড়ানো, হ্যাঁ সেটা বলেছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা দায়িত্ব নেন, এটা চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মধ্যে। আর আগামী বছরে আমি সেটা আশা করছি, আমাদের স্বামীরা আছে, আমাদের রাকেশ আছে, যারা নেতৃত্বরা আছে, এটা আমাকে লিস্ট করে দেখবো যে কতজন স্কুল ছুটকে তাদের পরিবারের সাথে কথা বলে তাদেরকে পুনরায় স্কুলে আপনারা নিয়ে যেতে পেরেছেন। এটা আপনাদেরকে একটা হোমওয়ার্ক আমি দিলাম। এটা হলো শুধুমাত্র ইউনিভার্সিটি যাব, ইউনিট পেলাম, বড় বড় কথা বললাম, ছোট টাকা সব ঠিক আছে, ওটা পার্ট। কিন্তু আমাদেরকে গ্রাসরুট লেভেলে নেমে কাজ করতে হবে। কারণ আপনাদের সাথে যে পার্টিটার সম্পর্ক, সেই পার্টিটা এই সমস্ত কাজ করার জন্য তৈরি হচ্ছে, বঞ্চিত মানুষের কথা বলার জন্য তৈরি হচ্ছে, যার অধিকার হারানো হচ্ছে তাকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে। সুতরাং আপনাদেরকে অন্যদের থেকে আলাদা কাজ করতে হবে। আমরা যে কাজ শুরু করব, আশা করছি পশ্চিমবাংলায় বিভিন্ন রাজনৈতিক দলে তাদের ছাত্র সংগঠন আছে, তারা কতটা করছে না করছে সে বিতর্কে যাব না। কিন্তু আগামী বছরে আবার যখন 27শে নভেম্বর আমরা ৪র্থতম প্রতিষ্ঠা দিবস পালন করব, সেখানে যেন আমরা মুখ ফুটে বলতে পারি মিডিয়ার সামনে যে আমরা এক বছরে আমাদের রাজ্য স্টুডেন্ট ফান্ডের উদ্যোগে আমাদের বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের সহযোগিতাতে এত স্কুল ছুটকে আমরা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসতে পেরেছি। এই চ্যালেঞ্জটা দিলাম, গ্রহণ করবেন আপনারা? গ্রহণ যেতে হবে, বোঝাতে হবে। আর একটা কথা বলি, সাথে কারো যদি অর্থের অভাবে পড়াশোনায় তো যাবেন, আপনারা তার সাথে কথা বলবেন, ম্যাক্সিমাম কি হয় দেখেন, অর্থের অভাবে আর মিসগাইড হওয়ার জন্য স্কুল ছোট হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলি, আপনাদের সাথে সব সময় ছিলাম, আছি, আমরা থাকবো, আমাদের নেতৃত্বরা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, অর্থের অভাবে পড়াশোনার ক্ষেত্রে আপনার স্টুডেন্ট ফান্ডের অর্থের অভাব হবে না। নওশাদ সিদ্দিকী আপনাদের থাকতে হবে। আমি আমার বিভিন্ন সময় আমাদের বাড়িতে লোকজন আসে, খারাপ লাগে, কারণ মেয়ের বিয়ে, কার পড়াশোনা, আপনার চিকিৎসার জন্য যখনই আসে প্রথমে মুখে প্রতি উত্তর দিই, ভাই আমি পারবো না সহযোগিতা করতে। আপনার বাড়ির একটা ছেলে দেন, পড়াবার জন্যই প্রস্তুত আছে, তার কোনো কিছুটা সহযোগিতা করি। কিন্তু আপনাদেরকে বলবো, অর্থের অভাবে কারো ছেলের না পড়াশোনা বন্ধ হয়ে যায়, এটা আপনারা মাথায় রাখবেন। যে লেভেলে পড়াশোনা করছে আমরা তাদেরকে সেই লেভেলই সহযোগিতা করব। আজকে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলায় মাধ্যমিক, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, কলেজ, ইউনিভার্সিটি দেখলে দেখা যাবে যে শিক্ষার হাল কি অবস্থা হয়ে গিয়েছে। আমার তো মনে হয় আমাদের ছাত্র সমাজ থেকে একটা আওয়াজ তোলা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে যে দুরবস্থা হয়েছে, ছাত্ররা বিবেচনা করবেন। কারণ আজকে শিক্ষামন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে, একটু কড়া কথা হয়ে যাবে, কালকে দেখা হবে, বলবো কি বলবো না ভাবছি, বলবো কালকে দেখা হবে, বলবো ভাই তুমি আমার সাথে বিধানসভায় কথা বলে কি এত কথা বললেন, একটু ভাবতে হবে। আপনারা জরিপ করুন, শিক্ষা প্রতিষ্ঠান জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান আছে কি, জরিপ করুন। যদি জরিপে শিক্ষা ব্যবস্থা ফেল করে তখন কি করতে হবে সেটা বলবো। ছাত্র শিক্ষক রেশিও মেইনটেইন হচ্ছে কিনা, স্থায়ী শিক্ষকের সংখ্যা কত। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলায় 31টা সরকারি বিশ্ববিদ্যালয় আছে, 31টার মধ্যে 29টায় খোঁজ নিয়ে দেখো স্থায়ী উপাচার্য না, বিসি না, পার্মানেন্ট। ভাবতে পারছেন গার্জিয়ানলেস শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে? অত বড় হায়ার এডুকেশন ইনস্টিটিউশন চলছে। তো আপনাকে সার্ভে করুন, দেখেন যদি সার্ভে করে
যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যর্থ হয়েছে, তাহলে মমতা ব্যানার্জি অনেক প্রকল্প শুরু করেছে, সবের পিছনে একটা বড় করে শ্রী লাগিয়ে দিয়েছে, একটা হতশ্রী প্রকল্প দিয়ে শিক্ষামন্ত্রীকে আটক করে শিক্ষা ব্যবস্থা তৈরি করে গেছে হতশ্রী দিয়ে। এই ব্যবস্থাটা আপনাদেরকে আমরা দিলাম, কারণ আপনারা দেখেছেন কদিন আগে মিডিয়াতে প্রকাশ পেয়েছিল, তার আগে আমাকে অনেক স্কুল টিচারদের সাথে আমার কথা হয়েছিল, যে কম্পোজিট গ্রান্ট না দেওয়ার ফলে চক রাস্তার হ্যান ত্যান স্কুল সামগ্রী অনেক ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত হচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটা ছাত্রকে ট্যাবের জন্য 10,000 টাকা দিচ্ছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে 11 ছেলেদেরকে ট্যাবের জন্য কত দিচ্ছে? 10,000। তো ওই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পোজিট জ্ঞান পাচ্ছে না কেন? 1 থেকে 30 জন ছাত্র থাকলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভবত 10,000 টাকা দেয়, সেটা দিতে পারছে না, একদিন ট্যাবের জন্য দিচ্ছে। মানে ভাবতে পারছেন কেন? লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে তাই ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে হবে। সব রাস্তার শিক্ষা পরিকাঠামো থাকবে না, এখানে ভর্তি বন্ধ হয়ে যাবে, এরপরে এগুলো কোথায় যাবে? সব বেসরকারি দিকে টান দেবে। এখন আপনারা আমার পাড়াতে আমরা আপনি আমি অনেকে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান করছি, ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম, উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম, আমরা প্রাইভেট ভাবে। কিন্তু একটা সময় আসছে এই মার্কেটটাও কিন্তু ওই শিল্পপতিরা ধরবে, এটা একটা বিশাল মার্কেট। তারা যে ফ্যাসিলিটিস দেবে, তারা যেভাবে এডুকেশন প্রোভাইড করবে অর্থের বিনিময়ে, আপনার আমার পক্ষে সেই কোয়ালিটির সেই ইকুইপমেন্ট দিয়ে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালাতে পারবো না বেসরকারি। তাহলে আপনার আমার ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস করবে। এতে স্কুলে দেখছেন শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, ওইগুলি দেখবেন টাইম যা ওইগুলি আবার বেসরকারি ভাবে শুরু হবে। বারবার বলে আসছি এই অবস্থা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। একবার বিধানসভাতে এক বিধায়ক বিরোধী দলের প্রশ্ন করেছিল যে পশ্চিমবাংলা থেকে ছেলে মেয়েরা পশ্চিমবাংলা ছেড়ে ভিন্ন রাজ্যে পড়াশোনা করতে চাইছে, যা চলে যাচ্ছে, এতে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। শিক্ষামন্ত্রী যে প্রশ্নের উত্তরটা দিয়েছিল ওই বিধানসভায় শাসক দলের বিধায়করা হেসে ফেলেছিল, সেটাই যে পশ্চিমবাংলা থেকে বাইরে রাজ্যে পড়তে যাচ্ছে যে পশ্চিমবাংলার নাম বাড়বে। একটা সময় ছিল ভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা পশ্চিমবাংলায় পড়াশোনা করতে আসতো, এবং সময় ছিল আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন পড়াশোনা করেছি।
হ্যালো, কি বলছিলাম ভুলে গেছি। বাইরে চলে যাচ্ছে তো শিক্ষামন্ত্রী কি করছে না হচ্ছে, কিন্তু একটা সময় ছিল আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে আমি ভাই মানে একটা কোর্স করার জন্য অ্যাডমিশন নিয়েছিলাম। সাথে সাথে আমি আমার ওখানে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির ভলিবল টিম খুব ভালো, ইন্টার ইউনিভার্সিটি জোন অল ইন্ডিয়া আমরা মানে চ্যাম্পিয়নশিপও আমরা করেছি, জোন থেকে দুবার পার্টিসিপেট আমরা করেছিলাম আমি যখন খেলেছিলাম আমরা। তো ওই একটা লোক ছিল একটা কোর্স সাথে সাথে একটা ইউনিভার্সিটিতে, তখন আলিয়া ইউনিভার্সিটি ভলিবল বা এই টিম যেত না, এখন তো যাওয়া শুরু হয়েছে, কবাডি ক্রিকেট ভালো, ফুটবল যাচ্ছে সব ভালো। স্পোর্ট ডিপার্টমেন্টে আলিয়া ইউনিভার্সিটি সে অত ডেভেলপ হয়নি, এখন ভালো হচ্ছে, আরো ভালো দরকার। তো সেই সুবাদে ওখানে গিয়ে ওখানকার পরিবেশ সম্পর্কে জেনেছিলাম, ওখানে ফরেনারদের জন্য নির্দিষ্ট কোটা রাখা ছিল। বিদেশ থেকে মানুষজন রবীন্দ্রনাথের বাংলাতে পড়তে আসলো, এখনো আছে, খোঁজ নিয়ে দেখো কি হচ্ছে এখন, কি পরিবেশ এটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। বাংলার সুনাম ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের। গতকাল সংবিধান দিবস গিয়েছে, অনেকে অনেক জায়গায় দাঁড়িয়ে বড় বড় কথা বলেছি আমরা, এই হয়নি সেই হয়নি, এটা হওয়া দরকার সেটা হওয়া দরকার, বলেছি ঠিক কথা, ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে অনেক চিৎকার করেছি, কিন্তু সংবিধানের 51 এর ধারাটাকে আমরা উপেক্ষা করে দিয়েছি বা না দেখে পালিয়েছি। সংবিধানের 51 এর ধারাটা হলো যেখানে আপনাকে ফান্ডামেন্টাল ডিউটিস বলা আছে, অর্থাৎ একটা নাগরিকের কি দায়িত্ব। তো আমাদেরকে কেন বলছি আপনাকে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। পশ্চিমবাংলার যে চুনাব একটা সময় ছিল, এখন ক্ষুণ্ণ হচ্ছে, ফিরিয়ে নিয়ে আসতে হবে কাকে? আপনাকে আমাকে। আর মূল দায়িত্ব নিতে হবে ছাত্র যুব সমাজকে। ছাত্র যুবরা আছেন, তাই বলবো আজকে শিক্ষা ব্যবস্থা দেখো, আপনি চলে যেতে পারেন সাঁওতালি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আজকে আমাদের ছাত্রদের তো দাবি আছে সাঁওতালি মাধ্যম পৃথক শিক্ষা। এই বলে আমি পশ্চিমবঙ্গের বিধানসভায় যখন বলেছিলাম, তখন শিক্ষামন্ত্রী উত্তর দিয়েছিল আমরা রিমাইন্ড চাই না। আমি বলেছিলাম উর্দু একাডেমি তাহলে কিসের জন্য দিয়েছে? আমি সাথে সাথে কোশ্চেন করেছি উর্দু একাডেমি তাহলে কিসের জন্য? ভোট পাওয়ার জন্য নাকি? যদি ডিভাইডেশন না চায়, ওরা বলেন ওরা ঐক্যের মধ্যে বৈচিত্র্য, ভালো কথা, তাহলে উর্দু একাডেমি দেওয়ার মানে কি? এরা চায় না কোনো মতে উর্দু একাডেমিতে বছরে একটা ইনভেস্ট একটা বরাদ্দ হয়, তারপরে ওর কি হয় তার বলার প্রয়োজন নাই। তো কথা হচ্ছে আমাদের যে দাবিটা আছে মাস করতে হবে। সাঁওতালি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে দেখুন রাজ্যে 300 কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, পার্মানেন্ট টিচারের সংখ্যা শুনবেন কত হতে পারে? একটা স্কুলে স্বাভাবিকভাবে ধরবো আমরা 4 জন করে পার্মানেন্ট হওয়া দরকার শিক্ষা প্রতিষ্ঠানে সাঁওতালি মিডিয়ামে। তাহলে যদি 300 কটা হয়, 300 হয় 368 টা হবে, তাহলে প্রায় 1200 অধিক, মাত্র 160 এর আশপাশে পার্মানেন্ট টিচার। মানে বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছাচ্ছে? সাঁওতালি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে পার্মানেন্ট টিচার না। আপনি কলকাতা হিন্দি মাধ্যম স্কুল দেখুন, আপনার যেখানে হিন্দি মাধ্যম স্কুলগুলো আছে দেখুন তার শিক্ষা ব্যবস্থা পার্মানেন্ট টিচার। উর্দু মাধ্যম স্কুলগুলো দেখুন কলকাতাতে, আমার আলিয়ার যে সমস্ত ভাইরা আছে একটু ঘুরে দেখবেন, আজকে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে গিয়েছে। আর মাদ্রাসা আর বলবো না, 10,000 মাদ্রাসা নিয়ে স্বপ্ন দেখিয়েছিল, 10,000 এর অধিক শূন্য পদ হয়ে গিয়েছে 614টা শিক্ষা প্রতিষ্ঠানে, 615 হয়নি। 8টা 12টা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করেছে, খোঁজ নিতে পারেন আপনারা। ম্যাক্সিমাম পার্ট টাইমার যে চালাচ্ছে তাদেরও মাইন্ড ঠিকঠাক সময় দিচ্ছে না, কি হবে? আনএডেড এমএসকে এসএসকে সবটাই তরুণতে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাটা একটু ধ্বংস করে দিচ্ছে।
এর লক্ষ্যটা কেন, কি উদ্দেশ্য? এদের উদ্দেশ্য একটাই যে পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে এদেরকে পার্ট ট্রান্সফার করতে হবে, টাকা দিয়ে অর্থ দিয়ে শিক্ষা না। যার অর্থ আছে সে ডিগ্রি পাবে, যার অর্থ নাই সে কোনো ডিগ্রি পাবে না। আর আমাদের রাজ্যে, আমাদের দেশে দেখুন, শুধু পশ্চিমবাংলা নয়, ডবল ইঞ্জিনের সরকার মধ্যপ্রদেশ, ওখানে প্রায় 12,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। পশ্চিমবাংলায় প্রায় 8,500। একইভাবে এগিয়ে যাচ্ছে। দেখুন, যারা আর্থিকভাবে দুর্বল তারা যে স্কুলগুলো থেকে শিক্ষা নেয় সেই স্কুলগুলোকে ধ্বংস করে দিতে চাইছে। বন্ধুগণ, আপনারা যারা আছেন ছাত্র যুবক, আপনাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মানুষকে এই বিষয়টা নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যেতে হবে। যেমন আপনারা আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য বিভিন্ন জায়গায় স্টেজ করলেন না, এটা শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল করার জন্য করে থেকে থাকলে হবে না। মাঝে মধ্যে আপনাদেরকেও বিভিন্ন মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে দুটো চারটে মাইক লাগিয়ে শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করে দিচ্ছে এটাও চিৎকার চেঁচামেচির প্রয়োজন নয়। ভালো করে সাধারণ মানুষ যে যে ভাষায় বসে আঞ্চলিক ভাষাতে কথা বলে তাদেরকে বোঝাতে হবে যে আপনাকে 1,000-1,200 টাকা ঘুরিয়ে দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে। গতকালকে আমি এক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় একজন দাঁড়িয়েছিল। স্বাভাবিকভাবে আমার সিকিউরিটি তাকে রাস্তা থেকে একটু সামনে তো দাঁড়ালে, তো আমি সিকিউরিটিকে বারণ করলাম, ওকে সরিয়ে লাভ হবে না। ওর চাকরি 2 লক্ষ টাকায় অন্য কিনে নিয়েছে। ও চাকরির মামলা প্রার্থী কোর্টের ধারে ঘুরছিল। তো আমি বললাম, ও আপনি টেনশনে আছে, ওকে সরিয়ে কি হবে? আমি বলছি পাশ দিয়ে চলে যাই। তো ব্যাপারটা হচ্ছে এই অন্যায়কে তো আমাদেরকে রোধ করতে হবে। মানুষকে বোঝাতে হবে 1,000 টাকা 1,200 টাকা বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে আপনার কাছে আসছে, ঠিক কথা, কিন্তু আপনার ছেলের চাকরিটা আবার 20 লক্ষ 15 লক্ষ টাকা অন্যজন কিনে দিচ্ছে। এই যে অন্যায়টা কিভাবে আটকানো যাবে, কখন আটকাবে, কখন অন্যায় করতে ভয় পাবে, এই দুর্নীতিগুলো করবে না যখন মানুষ সচেতন হয়ে যাবে। এখন আপনারা দেখুন, মানুষ 100টা মানুষের মধ্যে 10টা মানুষের প্রতিবাদ করছে। সেই যখন প্রতিবাদের সংখ্যাটা 10 থেকে টেনে 50-এ নিয়ে যেতে পারে, তাহলে 50% মানুষ প্রতিবাদ করছে জেলার স্তর থেকে, তখনই দেখবেন এই সমস্ত অন্যায় বন্ধ হবে, এই অপশাসন গুলো বন্ধ হবে, স্বাভাবিক আমরা যে সমাজ ব্যবস্থা চাইছি সেটা উঠে আসবে। আমি আর কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। ওবিসি সার্টিফিকেট নিয়ে ছাত্র জীবনের মধ্যে নানান টেনশন। অনেকে একটা সময় মুখ্যমন্ত্রী বাহাবা নিয়েছিলেন, এখন তিনি মুখ লুকাবেন কোথায় সে জায়গা খুঁজে পাচ্ছে না। শুধু সুপ্রিম কোর্টে একটা মামলা ঢুকে দিয়ে ভেবেছেন যে আমি উদ্ধার হয়ে গেলাম। আমাদের এসএলপি করা আছে, আমাদের পক্ষ থেকে 2টো মামলা করা আছে। আমরা 2টো মামলা চালাচ্ছি, একটা আমি চালাচ্ছি, আমাদের পার্টির ছেলে একজন চালাচ্ছে, সেও স্টুডেন্ট ফ্রন্টের আছে। শুনানির সাথে সাথে তাকে আমরা আপনাদের সামনে দেখাবো, সেও স্টুডেন্ট ফ্রন্টের ছেলে, আমরা মামলা চালাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে মামলা তো কোর্টে চলবে, কিন্তু হাইকোর্ট যে অর্ডার দিয়েছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 থেকে ভায়োলেট করা হয়েছে। একে যদি ভায়োলেট না করতো, একে যদি মান্যতা দিয়ে সার্ভে করতো এবং বিধানসভায় বিল পাস করতো, তাহলে কারো ক্ষমতা ছিল না, কারো আইন চালানোর ক্ষমতা ছিল না। মামলা বললেই মামলাটা প্রথমেই মুক্তবে পড়তো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 13 বছর ধরে মামলা চললো, সার্ভে রিপোর্ট ঠিকঠাক জমা করতে পারলো না। সুপ্রিম কোর্টে মামলা চলছে, ওখানে সার্ভে রিপোর্ট জমা করেছে, যার এত ত্রুটি বিচ্যুতি, বিরোধী পক্ষের যারা আছেন যেইগুলো ল্যাগ, যেগুলো গ্যাপ, যেগুলো ভুল আছে এমন ধরে দিচ্ছে, সেইগুলোকে উত্তর দিতে পারছে না। এমনি প্রায় 15 বার হিয়ারিং হয়ে গিয়েছে, ডেট পার হয়েছে, একবার মাত্র সওয়াল জবাব হয়েছে। ভাবতে পারছেন কোন জায়গায় আছে, ওটাই জানেন। কিন্তু ওবিসি এর সমস্যার সমাধান কিভাবে হবে আপনারা ভাবছেন, আমিও ভাবছি, সবাই ভাবছে, পশ্চিমবঙ্গের একটা শিক্ষিত সমাজ ভাবছে, কিন্তু এটা তো রকেট সায়েন্স নয়। এটা কি করতে হবে, ওই ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে 1993 যে নামস এন্ড কন্ডিশন আছে, কন্ডিশন অনুযায়ী সার্ভে করে বিধানসভায় বিল পাস করালেই আবার এই প্রায় 90% মুসলিম আর 10% হিন্দু সমাজের মানুষ আবার বিল হয়ে যাবে।
বিষয়ে আজকে আমি চর্চা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের অভিভাবিকার কাছে, যেটা করা হোক। তবে আপনাদের বলবো সময় স্বল্প ছিল বলে আমি সব কথা বলে উঠতে পারিনি। আপনাদের একটা আওয়াজ তুলতে হবে, কারণ আওয়াজটা যদি তুলতে হবে এই ওবিসি নিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা বোঝানো হচ্ছে ওবিসি সংরক্ষণ নাকি মুসলমানরা নিয়ে নিচ্ছে, যারা পিছিয়ে হিন্দুরা নাকি ওবিসি সংরক্ষণ পাচ্ছে না, এই একটা বিতর্ক তৈরি করছে। আমি আপনাদের বলবো আপনাদেরকে আওয়াজ এটাই তুলতে হবে যে আপনার কেন্দ্র সরকার ওবিসি সংরক্ষণ কত দিচ্ছে? 27%, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাত্র 17%। আওয়াজ আপনাদের তুলতে হবে ওই 113টা যে জনগোষ্ঠী উপজাতি ওবিসি উপজাতি বাদ দিয়েছে সেটাকে 10 মিনিট পরে সেটাকে ইনক্লুড করে আর 10% সংরক্ষণ বেরিয়ে 27% ওবিসি পশ্চিম বাংলায় করতে হবে। এই দাবিটা আমাদের তুলতে হবে। আমি খুব এখন এই বিষয়টা পরে এটা বলে এটা আমি এই পাঠটা সমাপ্ত করলাম। আগামী সময় হলে আমি আবারও আপনাদের সাথে মত বিনিময় করব। আমি একটা অনুরোধ আপনাদের কাছে, আমরা ছাত্র যুবক আমাদেরকে বিনয়ী হতে হবে। আমরা যদি বিনয়ী না হয় সমাজ গড়বে কিভাবে? আমরা ভালো কাজে নিয়োজিত হব, প্রয়োজনে 5টা মানুষ আমাদেরকে খেলতে করতে পারে, আমরা এখানে ঢোকাবো ওইখানে বাদ করবো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? সুস্থ সমাজ প্রতিষ্ঠা করব। আমাদের এই মানসিকতা নিয়ে চলতে হবে। প্রয়োজনে সমাজের স্বার্থে নির্দ্বিধায় টিম কেটে দিতে হবে, কিন্তু মুখে কোনো কথা বলা যাবে না। এটা আমরা যদি বিনয়ী হই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। নাহলে আমাদের হালকা হয়ে স্বাভাবিকভাবে রক্ত গরম মাঝে মধ্যে করে ফেলবো। এটা আপনাদের লক্ষ্য যে থাকবে, লক্ষ্যচ্যুত হয়ে যাবে। এখন কোনোভাবে বয়সের সাথে সাথে যেটা স্বাভাবিক হয়ে যায় সেটাকে কন্ট্রোল করতে হবে। কোনোভাবেই বয়সের এটা থাকে যে একটা ইয়াং ছেলে দেখ আমাকে বললো দেখ উত্তর দিলাম, এটা নয়, আমাকে কন্ট্রোল করতে হবে। আর যে নিজের প্রতি কন্ট্রোল করতে পারে পৃথিবীকে সে কন্ট্রোল করতে বেশিক্ষণ তার সময় লাগবে না, সমাজে তাই এই বলে বক্তব্য শেষ করছি। 3টে জ্বলন্ত ইস্যু আমাদের সামনে